এমন এক বৃষ্টি ভেজা দিনে বাজার থেকে ফেরার পথে ব্রেন স্ট্রোক করে রাস্তায় পড়ে যায় অবনীর বাবা। শুভ তখন ঢাকা থেকে এখানে এসেছিল ঘুরতে। বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখে শুভ জলদি করে জেলা শহরের হাসপাতাল নিয়ে যায়, সেখান থেকে ঢাকায়। অবনীদের পারিবারিক আর্থিক অসচ্ছলতা দেখে শুভই অবনীর বাবার চিকিৎসার সকল ব্যয় বহন করে। সেখান থেকে শুভর প্রতি এক পৃথিবী কৃতজ্ঞতার জন্ম নেয় অবনীর মনে। শুভ এবং অবনীদের মধ্যে খুব ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। শুভ অবনীকে পছন্দ করত জেনেও অবনী এড়িয়ে যেত বরাবর, কারণ অবনীর মন অনেক আগেই অন্য কারণ হয়ে গেছে, যাকে কখনো সামনাসামনি দেখেনি অবনী। অথচ ভালোবাসে নিজের প্রাণের চেয়ে অধিক। শুভ অবনীর বাবার কাছে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেয় এবং জানায় যে অবনীকে তার ভীষণ পছন্দ। একদিন বাবা অবনীকে ডেকে হাত ধরে বলে, আমার একটা কথা রাখবি মা? অবনী মিষ্টি হেসে বলে, তোমার একটা কথা নয়, তোমার হাজার কথা রাখবো, নিজের প্রাণের বিনিময়ে হলেও। এই হাসি ছিল অবনীর শেষ হাসি। বাবা অবনীর হাতটা আরো শক্ত করে ধরে বলল, শুভ আমাদের জন্য কম করেনি, আমার মনে হয় ও তোকে সুখে রাখবে মা। ও তোকে বিয়ে করতে চাই, তুই রাজি হয়ে যা, এটাই তোর কাছে তোর বাবার শেষ আবদার। অবনী সেদিন পাথরের গড়া নিষ্পাণ মূর্তি হয়ে গিয়েছিল। বাবার ইচ্ছা পূর্ণ করতে গিয়ে ভালোবাসার কুরবানি দিতে হবে, এমন পরিস্থিতিতে যে পড়ে সেই বোঝে এই যন্ত্রণার গভীরতা। অবনী মুখ থেকে সেদিন একটা শব্দ বের করতে পারেনি, সারা রাত কেঁদে কাটিয়েছিল। এরপর নিজের মনে যন্ত্রণার বেরি পড়িয়ে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয় তার ভালোবাসার মানুষটার সাথে। আর ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরতে থাকে প্রতিক্ষণ, প্রতিটি মুহূর্ত। একদিন শুভ আসে অবনীদের বাড়িতে। রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন শুভ চলে আসে অবনীর রুমে। ঘুমের মধ্যেই বুকে কারো স্পর্শ অনুভব করে ঘুম ভেঙে যায় অবনীর। চিৎকার করে উঠবে এমন সময় দুটি ঠোঁট গিলে নেয় অবনীর ঠোঁট দুটি। অবনী ভীষণ ভড়কে যায়, গলা দিয়ে আওয়াজ বের হতে চায় না। অবনীকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে শুভ বলল, ভয়ের কিছু নেই, আমি শুভ, দুদিন পরে তো আমাদের বিয়েই হচ্ছে। শুভর বাহু থেকে নিজেকে মুক্ত করে অবনী বলল, বিয়ের পরের বৈধ জিনিসটাকে বিয়ের আগেই অবৈধ করে পাবার মাঝে কি এমন সুখ বলেন তো একটু? এত রাতে একটা যুবতী মেয়ের ঘরে এরকম খারাপ উদ্দেশ্য নিয়ে আসার মতো নিচু মন মানসিকতা আপনার থেকে আশা করিনি শুভ। শুভ আবার জোর করে অবনীকে কাছে টেনে জড়িয়ে ধরে। অবনীর বুকে হাত দিয়ে ঠোঁটে কিস খেয়ে বলে, অপেক্ষায় থাকা আমার পক্ষে কখনোই সম্ভব না অবনী। আর অপেক্ষা যদি হয় তোমাকে পাবার, তাহলে তো একদমই অসম্ভব। কথা শেষে শুভ আরো বেশি করে অবনীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত বোলাতে লাগলো। প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, জীবনে প্রথম এত ঘনিষ্ঠভাবে কোনো পুরুষের স্পর্শে অবনীর শরীরে কেমন অন্যরকম এক অনুভূতির উদয়। শুভর স্পর্শে দেহ মন কেমন অন্যরকম আবেশে প্রবেশ করতে লাগলো। মন বাধা দিতে চাইলেও শরীর কেমন এই স্পর্শ পেতে চাইছে বেশি করে। একসময় জৈবিক চাহিদার বশে অবনীও শুভর ডাকে সাড়া না দিয়ে পারল না। সেই রাতে শুভর উদ্দেশ্য হাসিল হলো। এরপর থেকেই অবনীর দ্বিধাদ্বন্দ্বের দিন শুরু। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, তাকে কিভাবে ঠকাবে, শরীরটা যে অন্য কেউ লুটে নিয়েছে। আর অবনীর বাবার শেষ আবদার অবনী যেন শুভকেই বিয়ে করে। সব মিলিয়ে শেষ পর্যন্ত অবনী ও শুভর বিয়ে হয়েছিল। অবনীর স্মৃতিচারণে ব্যাঘাত ঘটল কারো পায়ের শব্দে। ঘুরে দাঁড়িয়ে অবনী দেখল তার বাবা এসেছে। চোখের জল মুছে অবনী বলল, কিছু বলবে বাবা? অবনীর বাবা ব্যথা ভারাক্রান্ত মুখে বলল, ছোটবেলা তুই কান্না করলে অথবা অভিমান করলে কোলে নিয়ে সারা গ্রাম ঘুরাতাম, কত কিছুই না করতাম। এখন তো তুই বড় হয়ে গেছিস, জানি না ঠিক কি করলে তোর মনের কষ্টটা দূর হবে। তোর ইচ্ছার বিরুদ্ধে তোর মতামতের মূল্য না দিয়ে তোকে শুভর সাথে বিয়ে দিয়ে আমরাই তোর জীবনটাকে নষ্ট করেছি। তোর এই অবস্থা দেখে প্রতিক্ষণ জ্বলে পুড়ে মরছি, নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিনও। অবনী শুকনো ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল, এতে আপনার কোনো দোষ নেই আব্বু, সবই কপালের লিখন। বাবা এগিয়ে এসে অবনীর মাথায় হাত বুলিয়ে বলল, আমার আর একটা কথা রাখবি মা? বলো বাবা। এভাবে ঘরে বসে থাকলে তুই আরো ভেঙে পড়বি নানান টেনশনে। বলছিলাম, তোর যেহেতু এলএলবি অনার্স করা, এবার যে কোনো কলেজে ভর্তি হয়ে এলএলবি ডিগ্রি নিয়ে নে। ছোটবেলা থেকেই তো তোর উকিল হবার ইচ্ছে, তোর ইচ্ছেটাও পূর্ণ হোক। আচ্ছা বাবা, আমি ভেবে দেখব। বাবা অবনীর রুম থেকে বেরিয়ে চলে গেল। অবনী আবারও জানালার পাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘ কেটে রূপালি চাঁদের আলো ঝরে পড়ছে পৃথিবীতে। কত অদ্ভুত এই পৃথিবী। অবনী হঠাৎ লক্ষ্য করলো পুকুর ঘাটে কেউ একজন বসে আছে। ঝাপসা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে না। দরজা খুলে অবনী ধীর পায়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতেই সেই ছায়ামূর্তি বলল, চাইলেই আকাশ থেকে বৃষ্টি ঝরানো যায় না, বৃষ্টি অমূল্য, তাই বৃষ্টি হলে ছুঁয়ে দেখতে হয় অবনী। অবনী বুঝতে পারলো এটা আকাশ।
অবনী বলল, জ্বর হলেই বুঝতে পারবেন বৃষ্টি ছোঁয়ার মজা কত প্রকার ও কি কি। আকাশ হেসে ফেলে বলল, চাইলেই আমরা বৃষ্টির কাছে যেতে পারি না, বৃষ্টি আমাদের আঙিনায় আসে ভালোবেসে। তাকে ছুঁয়ে না দিলে হয় বলুন? কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এখন নেই। কিছুক্ষণ আগের মুহূর্ত অতীত, কিন্তু সেই অতীতের মুহূর্ত বৃষ্টিতে ভিজে স্মৃতির পাতায় টুকে রাখলাম। মুহূর্ত স্বাদহীন অবনী, মুহূর্তকে মধুর করে নিতে হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে অবনী বলল, জীবনের পাল্লায় সুখের চেয়ে দুঃখের মুহূর্ত বেশি ভারী হলে জীবন আর জীবন থাকে না আকাশ। পুকুরের পাড়ে কদম গাছটায় কদম ফুল ফুটে আছে। আকাশ উঠে গিয়ে দুটি কদম ফুল এনে অবনীর হাতে দিয়ে বলল, এই যে আমার তরফ থেকে আপনাকে মুহূর্ত দিলাম। এই মুহূর্ত আপনার আজীবন মনে থাকবে। মনে পড়বে কোনো বৃষ্টি ভেজা সন্ধ্যায় অথবা কদম গাছ দেখলেই। আমরা সুখের মুহূর্ত এড়িয়ে গিয়ে দুঃখ হতাশার মুহূর্তগুলো বেশি প্রশ্রয় দেই বলেই আমরা সুযোগ থাকলেও সুখী হতে পারি না। অবনী ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। পকেট থেকে কয়েকটি নীল চুড়ি বের করে অবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নীল চুড়ি হাতে কদম ফুল, দারুণ কিছু মুহূর্ত লিপিবদ্ধ হবে জীবনের ডায়েরিতে। অবনী চুড়িগুলো হাতে নিয়ে বলল, কিন্তু আপনার কাছে চুড়ি কিভাবে? আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ একজন ছিল যার নীল চুড়ি পছন্দ ছিল ভীষণ। তাকে তো আর দেয়া হয়নি। সময়ের সাথে চুক্তি করে হঠাৎ সে হারিয়ে গেল। সে যেদিন বলেছিল তার নীল চুড়ি পছন্দ, সেদিনই কিনে রেখেছিলাম। এখন ভাবলাম আর পকেটে নয়, চুড়িগুলো অন্তত কারো হাতে শোভা পাক। অবনী যতই আকাশের কথা শুনছে ততই মুগ্ধতা বাড়ছে, আর ভীষণ কৌতূহল হচ্ছে আকাশের সম্পর্কে জানবার। আকাশ আবারও বলল, সত্যিকারের ভালোবাসাগুলো চরমভাবে হেরে যায় জানেন। হয়তো অপর দিকের মানুষটা ছেড়ে যায়, নয়তো পারিবারিক চাপে ছেড়ে যেতে বাধ্য হয়। দীর্ঘশ্বাস ফেলে অবনী বলল, দ্বিতীয় লাইনটার শিকার হতে হয় বেশিরভাগ মেয়েদেরই। পরিবারে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত চুপ করে মেনে নিয়ে নিজের সুখ স্বপ্ন বিসর্জন। মেয়েরা আসলে ভীষণ অসহায় আকাশ। আকাশ বলল, মেয়েরা অসহায় মোটেই নয়। নিজেকে অসহায় ভাবার কারণে ওরকম মনে হয়। আমাদের সমাজে যুগ যুগ ধরে চলে আসা কিছু রীতি মেয়েদের ওরকম ভাবতে বাধ্য করে। তবে সব সময় নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। এত ভালোবাসার পরেও যে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, সে আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য। তার জন্য নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে জীবনকে গতি দান করুন। অবনী চুপচাপ। আকাশ বলল, কাল সকালে আমাকে যেতে হবে। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায়। আর কখনো দেখা হবে না আমাদের? হয়তো, যদি বেঁচে থাকি তবে। কথা শেষে আকাশ উঠে রুমে চলে এসে শুয়ে পড়ল। অবনীর চোখে জলের উপস্থিতি, ভালোবাসার মানুষগুলোর উপস্থিতি খুব কম সময়ের হয় জীবনে। সকালে আকাশ চলে গেল। এরপর 2.5 বছর অতিবাহিত। এরই মধ্যে ল কলেজ থেকে ডিগ্রি অর্জন করে অবনী একজন উকিল। একদিন সকালে সোফায় বসে চা খাচ্ছিল এবং নিউজ দেখছিল অবনী। একটা অপ্রত্যাশিত নিউজ দেখে থমকে যায় অবনী। হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিজের চোখ এবং কানকে বিশ্বাস হয় না, এটা কি করে সম্ভব? ইয়াং ব্যবসায়ী শুভর হাতে বর্তমান সময়ের আলোচিত মডেল হিমি খুন। হিমির ক্ষতবিক্ষত নগ্ন দেহ উদ্ধার করা হয় শুভর বেডরুম থেকে। শুভকে বর্তমানে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবরটা শুনে অবনীর রক্ত হিম হয়ে এলো। যেই হিমির জন্য অবনীকে দূর করে দিল শুভ, সেই হিমিকে শুভ খুন করবে এটা অসম্ভব। আর খুন করলেও কেনই বা করবে? একগাদা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো অবনীর। সেই সাথে প্রচণ্ড কৌতূহলে অস্থির হয়ে উঠল অবনী। এর সত্যতা যাচাই করতেই হবে। ভালোবাসার মানুষটা দূরে ঠেলে দিলেও তাকে কোনোদিনও মন থেকে দূরে ঠেলে দেওয়া সম্ভব না। অবনীর মন অস্থির হয়ে উঠল এই সময়ে শুভর পাশে দাঁড়ানোর জন্য। পরের দিনই শহরের উদ্দেশ্য রওনা হলো অবনী। জীবনের প্রথম কেসটা শুভর হয়ে লড়তে চাইছে অবনী। যদি শুভ সত্যি দোষী হয়ে থাকে তাহলে শাস্তি হবে, আর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে মুক্তি পাবে। থানায় যোগাযোগ করে সবকিছু সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে হাজতে শুভর সাথে দেখা করতে গেল অবনী। কয়েদিদের পোশাক পরিহিত শুভকে নিয়ে আসা হলো। শুভকে দেখেই অবনীর ভেতরের পৃথিবীতে যন্ত্রণার ঝড় বইতে লাগলো। শুভ অবনীর সাথে অন্যায় করলেও অবনী কখনো চায়নি শুভর এমন পরিণতি। বাঁধ ভেঙে আসতে চাওয়া অবনীর চোখের জল অনেক কষ্টে সামলে নিল অবনী। শুভ ভীষণ অবাক হয়ে বলল, অবনী তুমি? অবনী স্বাভাবিকভাবেই বলল, তুমি শব্দটা ঠিক নিতে পারছি না মিস্টার শুভ। এখানে আপনি আসামি এবং আমি একজন উকিল। কনভারসেশনে এরকম হওয়া উত্তম। শুভ বেশ অবাক হয়ে বলল, অভিনন্দন অবনী, এতটা উন্নতি অপ্রত্যাশিত। ধন্যবাদ মিস্টার শুভ।
জীবনে অনেক কিছুই অপ্রত্যাশিত। এই যেমন আমার হাসব্যান্ড, যাকে আমি হৃদয়, মন, প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসতাম। সে আমাকে তাড়িয়ে দিল। এটা অপ্রত্যাশিত। আবার কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, সেটা প্রমাণ করার জন্য আমি উকিল হলাম। সেটা আপনার কাছে অপ্রত্যাশিত। আবার স্ত্রীকে দূর করে দিয়ে যাকে নিয়ে ঘর বাঁধলেন, তাকেই নিজের হাতে খুন করলেন, এটাও আমার কাছে অপ্রত্যাশিত। মানে অপ্রত্যাশিত বিষয়গুলো সব ঘটে যাচ্ছে কেমন করে যেন। যাই হোক, যাকে হৃদয়ের সিংহাসনে রানী করলেন, তাকেই আবার কেন নৃশংসভাবে হত্যা করলেন? ভাবলাম জীবনের প্রথম কেসটা আপনার হয়েই লড়ি। যদি আপনার আপত্তি না থাকে এবং কোনো কিছু না লুকিয়ে সত্যি বলেন, তাহলে চেষ্টা করব। অবনী, সত্যি হলো এটাই, আমি হিমিকে খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। সবার কাছে জবাবদিহিতা করতে করতে আমি ক্লান্ত, তাই এর বেশি কিছু বলার ইচ্ছে আমার নেই। জীবন বাঁচানোর জন্য মিথ্যা বললেও দোষ নেই, আর আপনি নির্দোষ হয়ে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য অন্তত সত্যটাই না হয় বলবেন। জবাবদিহিতা করবেন শুভ, এটাই স্বাভাবিক। কথাবার্তা শেষে শুভকে ভেতরে নিয়ে যাওয়া হলো। অবনী বেরিয়ে এসে সোজা শুভর বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে হঠাৎ অবনীর মজনুর কথা মনে হলো। মজনু যে হিমির ড্রাইভার ছিল। মজনুকে খুঁজে বের করলো অবনী। মজনুর চেহারায়ও ভয়ের ছাপ স্পষ্ট। পুলিশ মজনুকে শহরের বাইরে যেতে নিষেধ করেছে আপাতত। অবনী অভয় দিয়ে মজনুকে বলল, মজনু, যারা এটা করেছে তারা মাস্টার প্ল্যান করেই করেছে। সত্যিটা সামনে আনতে না পারলে তুমিও ফেঁসে যেতে পারো। খুনের রাতে ঠিক কি কি হয়েছিল সব আমায় খুলে বলো। পুরো দিনটায় কি কি করেছিল হিমি, কোথায় কোথায় গিয়েছিল? মজনু একটু ভেবে বলল, ম্যাডাম, সেদিন পুরোটা দিন হিমি ম্যাডাম বাসাতেই ছিল। শুভ স্যারের বাসায় সন্ধ্যায় শহরের নামকরা বার ব্লু বারে গিয়েছিল। সেখানে আরও একজন জনপ্রিয় মডেল নুসাইবা নিশি ম্যাডাম ছিল। হিমি ম্যাডাম এবং নিশি ম্যাডামের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলছিল। ব্লু বারের মালিক মিসেস পূর্ণতা কবিরাট কোম্পানির মালিক হওয়ার দুজনকেই ডেকেছিল দুজনের মধ্যে রাগারাগির অবসান ঘটিয়ে মিল করিয়ে দেবে বলে। কিন্তু হিমি ম্যাডাম এবং নুসৈবা নিশি ম্যাডাম দুজনের কেউই আপোষে আসতে চাইছিল না। অবনী অবাক হয়ে বলল, কিন্তু দুজনের ভেতরে গন্ডগোল ছিল ঠিক কী নিয়ে? ম্যাডাম, ইতালিয়ান একটা কসমেটিক্স ব্র্যান্ড বাংলাদেশের প্রচারণার জন্য একটা অ্যাড নির্মাণ করার দায়িত্ব দেয় মিসেস পূর্ণতা কবিরের অ্যাড কোম্পানিতে। যেহেতু ইতালিয়ান নামকরা ব্র্যান্ড, কোটি টাকার ডিল। মিসেস পূর্ণতা কবির মডেল হিসেবে প্রথমে নুসাইবা নিশি ম্যাডামকে সিলেক্ট করলেও শুভ স্যারের সহায়তা নিয়ে হিমি ম্যাডাম নিশিকে সরিয়ে নিজে মডেল হিসেবে কন্ট্রাক্ট সাইন করে। এসব নিয়ে ঝামেলা চলছিল। আচ্ছা, তারপর কি হয়েছিল ব্লুবারে? হিমি ম্যাডাম আমাকে ডেকে বলেছিল তার ফিরতে অনেক রাত হবে, তাই আমি ওখান থেকে চলে আসছিলাম। কোথায় গিয়েছিলে, হিমির বাসায় নাকি শুভর বাসায়? আপনি চলে যাবার পর থেকে হিমি ম্যাডাম শুভ স্যারের বাসাতেই থাকতো সবসময়, তাই শুভ স্যারের বাসাতেই গিয়েছিলাম। শুভ তখন কোথায় ছিল? বাসাতেই ছিল ম্যাডাম। তখন আনুমানিক রাত কয়টা হবে? ঠিক 10টা। শুভ কি করছিল বাসায় তখন? ঘুমাচ্ছিল ম্যাডাম। শুভ ঘুমাচ্ছিল শুনে ভীষণ অবাক হলো অবনী। রাত 2-3টার আগে তো শুভ কোনোদিনও ঘুমায় না। ওই দিন কেন 10টার দিকে ঘুম? অবনী বলল, ওই দিন শুভ কোথায় কোথায় গিয়েছিল বলতে পারো মজনু? না ম্যাডাম, তা তো জানি না। শুভর গাড়িটা কোথায়? বাসায় পার্কিংয়ে আছে। চলো আমার সাথে মজনু। কোথায় ম্যাডাম? শুভর বাসায়। মজনুকে নিয়ে অবনী শুভর বাসায় এসে পার্কিংয়ে ঢুকে শুভর গাড়ি আনলক করে মজনুকে বলল, গাড়ির মাইলেজ মিটার দেখো, শুভর গাড়ি নতুন কেনা থেকে এই পর্যন্ত কত কিলোমিটার চলেছে। মজনু দেখে বলল, ম্যাডাম, 8,545 কিলোমিটার। অবনী বাসার সিসিটিভি ক্যামেরা চেক করে দেখল খুনের আগের দিন সকাল 9টায় গাড়ি নিয়ে বের হয়েছিল শুভ। বাসা থেকে অফিস যেতে 20 কিলোমিটার এবং আসতে 20 কিলোমিটার, টোটাল 40 কিলোমিটার। মজনু অবাক হয়ে বলল, কিছু পাইছেন ম্যাডাম? অবনী বলল, জলদি শুভর অফিসে চলো, ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। অফিসের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে 9টা 20 মিনিটে শুভ অফিসে এসে পৌঁছায়। তার মানে বাসা 9টার সময় বেরিয়ে শুভ ঠিক সময়ে অফিসে এসে পৌঁছেছিল। এরপর দেখা যায় সারাদিন স্টাফদের নিয়ে মিটিং সহ নানান অফিসিয়াল কাজে ব্যস্ত ছিল শুভ। রাত 8টায় অফিস থেকে বের হয় শুভ। কিন্তু বাসার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল শুভ বাসায় ফিরে রাত 9টায়। অফিস থেকে বাসায় ফিরতে 20 মিনিটের রাস্তা, বাকি 40 মিনিট শুভ কোথায় ছিল? অবনী মজনুকে বলল, মজনু, জলদি আবার শুভর বাসায় চলো। শুভর গাড়িতে তো জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালু আছে, বের করতে হবে ওই দিন শুভর গাড়ি কত কিলোমিটার পথ অতিক্রম করেছিল। ওই দিনের ডেটা নিশ্চয়ই স্টোর করা আছে। শুভর বাসায় এসে পার্কিংয়ে ঢুকে অবনী চেক করে দেখলো ওই দিন শুভর গাড়ি টোটাল 45 কিলোমিটার পথ অতিক্রম করে। তার মানে অফিস থেকে ফেরার পথে ওই বাড়তি 40 মিনিট কোথাও কাটিয়েছিল, যেখানে আসতে যেতে ওই বাড়তি 5 কিলোমিটার।
হঠাৎ অবনীর মনে পড়ল শুভ প্রায় অফিস থেকে ফেরার পথে নবনীতা কফি শপে কফি খাবার জন্য যেত। অবনীর ধারণা এবার মিলে যাচ্ছে, ওই রাতে শুভর জলদি ঘুমিয়ে পড়ার রহস্য নিশ্চয়ই ওই কফি শপের সাথে জড়িত। শুভ এবং হিমি যে গভীর ষড়যন্ত্রের শিকার তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। হঠাৎ গুলির শব্দে লাফিয়ে উঠল অবনী। তাকিয়ে দেখলো একটা বুলেট মজনুর মাথা ভেদ করে বেরিয়ে গেল। মজনু মাটিতে লুটিয়ে পড়ল। কালো মুখোশ পরিহিত খুনি এবার পিস্তলটা অবনীর দিকে তাক করলো। হিমির বুকের বাম পাশে স্তন বরাবর ছুরি দিয়ে জখম করা হয়েছিল বীভৎস রকমের। আর এখন যে খুনি অবনীর দিকে পিস্তল তাক করে আছে, সেও পিস্তলটা বাম হাতে ধরে রেখেছে। তার মানে ইনি বাম হাতি। তাহলে বিষয়টি এমন নয় তো যে এই খুন হিমিকেও খুন করেছিল। মানে খুনি যেহেতু বাম হাতি, খুনি এবং হিমি সামনাসামনি দাঁড়ালে খুনির ডান দিকে হিমির হবে বাম দিক। খুনি ডান হাত দিয়ে ছুরি চালালে হিমির বুকের বাম পাশে ক্ষত হতো, কিন্তু পুলিশের ভাষ্যমতে ক্ষত হিমির বুকের বাম পাশে। তার মানে খুনির বাম হাতি হবার আশঙ্কা ৯০%, যে কারণে সামনাসামনি ছুরি চালালেও বাম হাত দিয়ে চালিয়েছে বলেই হিমির বুকের বাম পাশে জখম হয়েছে। অবনী এসব হিসাব মেলাতে মেলাতে পিস্তলধারী খুনি কখন একেবারে কাছে এসে মাথায় পিস্তলের নল ঠেকিয়েছে অবনী টেরও পায়নি। খুনি পিস্তলের ট্রিগার চাপবে ঠিক এই মুহূর্তে অবনী খপ করে এক হাত দিয়ে খুনির হাতটা ধরে ফেলে, অন্য হাত দিয়ে চুলের পিন এনে মুহূর্তে বসিয়ে দিল খুনির পিস্তল ধরা হাতে। ব্যথায় পিস্তলটা ছেড়ে দিয়ে খুনি নুইয়ে পড়তেই অবনী খুনির মাথার চুল ধরে তলপেটে একটা লাথি মারতে খুনি মাটিতে লুটিয়ে পড়ল। সেই সুযোগে পিস্তলটা উঠিয়ে নিয়ে দৌড়ে পালালো অবনী। পিস্তলে নিশ্চয়ই খুনির হাতে ছাপ রয়েছে ভেবে অবনী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণে মনে হলো খুনির হাতে তো হ্যান্ড গ্লাভস পরা ছিল, সুতরাং ছাপ থাকার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এবার যেতে হবে নবনীতা কফি শপে। ওই দিন শুভর সাথে কি ঘটেছিল, কেন কফি শপ থেকে ফিরে ওই রাতে এত জলদি ঘুমিয়ে পড়েছিল শুভ? কিছু তো একটা গন্ডগোল আছে। কফি শপে এসে ঢুকতেই কফি শপের মালিক নবনীতা হাস্যোজ্জ্বল মুখ এগিয়ে এনে বলল, আরে আপনি শুভর প্রথম স্ত্রী অবনী ভাবি না? অবনী হেসে বলল, হ্যাঁ, আপনার ধারণা ঠিকই আছে। নবনীতা একজন ওয়েটারকে ডেকে বলল, একটা স্পেশাল কফি নিয়ে আসো ম্যাডামের জন্য। অবনী হেসে নবনীতাকে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা হেল্প করবেন? কি হেল্প চাচ্ছেন বলুন অবনী। আচ্ছা, লাস্ট যেদিন শুভ এসেছিল আপনার কফি শপে, সেদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন ওর মাঝে, আচরণে অথবা অন্য কিছুতে? তারিখটা বলতে পারবে অবনী? হ্যাঁ, 14 তারিখ। আসলে ওই দিন আমি আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, তাই শপে আসিনি। এবং ওই দিন আমার কফি শপের সকল স্টাফদেরও রাত 8টায় ছুটি দিয়ে দিতে বলেছিলাম ম্যানেজারকে। এবং সবাইকে ছুটি দিয়ে সব কিছু গোছগাছ করে যেতে যেতে ম্যানেজারেরও সবসময় একটু দেরি হয়। ওর চোখে কিছু পড়েছে কিনা সেটা ওকে জিজ্ঞেস করলে জানা যাবে। প্লিজ একটু ডাকবেন তাকে। নবনীতা একজন ওয়েটারকে দিয়ে ম্যানেজার জান্নাতকে ডেকে পাঠালো। জান্নাত এসে সালাম দিয়ে অবনীর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বলুন ম্যাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু বেরোবো, বলে নবনীতা উঠে চলে গেল। অবনী মিষ্টি হেসে জান্নাতকে বলল, সেদিন লাস্ট যখন শুভ তোমাদের কফি শপে এসেছিল কফি খেতে, সেদিন ওর ভেতরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে জান্নাত? জান্নাত একটু ভেবে বলল, না তো, তেমন কিছু লক্ষ্য করিনি। অতিরিক্ত মানসিক চাপ অথবা এমন কিছু? না ম্যাডাম। আচ্ছা জান্নাত, ওই দিন তো স্টাফদের ছুটি দিয়ে দিয়েছিলে 8টায়, আর শুভ এসেছিল 8টার পরে। তাহলে কফি কে রেডি করে দিয়েছিল? ম্যাম, আমি দিয়েছিলাম। আর আপনি তো জানেন এটা লেডিস কফি শপ। শুভ স্যারকে এখানে অ্যালাউ করা হয় একমাত্র নবনীতা ম্যাডামের জন্য। যখন নবনীতা ম্যাডাম শূন্য ছিল, পরিবারের টেনশনে দিশেহারা, তখন নাকি শুভ স্যার নবনীতা ম্যামকে এই কফি শপের পরামর্শ দেয় এবং শুরুতে সমস্ত ব্যয় শুভ স্যারই বহন করে। এসবের জন্যই নবনীতা ম্যাম শুভ স্যারের কাছে কৃতজ্ঞ এবং তাকে ভাইয়ের মতো ভালোবাসে। হ্যাঁ, সে আমি জানি জান্নাত। ম্যাম, আর কিছু জানতে চান? নয়তো আমার কাজ পড়ে আছে। ওকে, তুমি যাও। জান্নাত চলে গেল। অবনী ফোন করে নবনীতাকে বলল, যদি কিছু মনে না করেন তবে আমি আপনার কফি শপের ওই রাতের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে চাই একটু। নবনীতা বলল, কোনো সমস্যা নেই, দেখতে পারেন। অবনী বসে বসে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। সেখানে দেখা যাচ্ছে কফি শপে কেবলমাত্র শুভ এবং জান্নাত। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে এক কাপ কফি এনে শুভর হাতে দেয়। শুভ কফি খেতে থাকে। জান্নাত সবকিছু গোছগাছ করে এয়ার ফ্রেশনার স্প্রে করে। শুভর কফি খাওয়া শেষে জান্নাত টিস্যু এনে দেয়। শুভ টিস্যু দিয়ে মুখ মোছার সময় বেশ কয়েকবার টিস্যুর ঘ্রাণ নেয়। এখানে এসে ভিডিও পোস্ট করে দেয় অবনী। টেনে টেনে শুভর টিস্যুর ঘ্রাণ নেবার দৃশ্যটা কয়েকবার দেখে।
জান্নাতকে ডেকে ভিডিও ক্লিপ দেখিয়ে অবনী জানতে চায় ঠিক কী কারণে শুভ টিস্যুর ঘ্রাণ নিচ্ছিল বারবার। জান্নাত মিষ্টি এসে বলে, ম্যাম ওটা স্পেশাল টিস্যু, ভিআইপিদের জন্য। ওর ঘ্রাণটা খুবই সুন্দর বলেই হয়তো শুভ স্যার বারবার ঘ্রাণ নিচ্ছিল। আচ্ছা এবার তুমি যেতে পারো। বলে জান্নাতকে যেতে বলে অবনী আবার ভিডিও চেক করায় মনোযোগী হলো। মজনুকে খুন করা সেই খুনি যে অবনীকেও খুন করতে চেয়েছিল। তার হাতে হাত মোজা পড়ে থাকার কারণে পিস্তলটায় খুনির হাতের ছাপ না থাকলেও অবনী যখন খুনির চুল ধরে তলপেটে লাথি মেরেছিল, তখন খুনি পড়ে যাওয়ায় খুনির কয়েকটা চুল ছিঁড়ে অবনীর হাতে রয়ে গিয়েছিল। সেটার ফরেনসিক তদন্ত করালে অন্তত খুনিকে শনাক্ত করা যাবে। ভিডিওতে একটা বিষয় এতক্ষণ অবনী খেয়ালই করেনি। হঠাৎ খেয়াল করতেই অবনীর মাথায় নতুন প্রশ্নের উদয়। দেখা যাচ্ছে জান্নাত এয়ার ফ্রেশনার শুভর কাছাকাছি দাঁড়িয়ে স্প্রে করছে। ভিডিও জুম করে অবনী লক্ষ্য করলো জান্নাতের হাতের এয়ার ফ্রেশনার পরিচিত কোনো ব্র্যান্ডের মনে হচ্ছে না। আরও জুম করে দেখতে অবনীর ধারণা সত্যিই হলো এটা কোনো এয়ার ফ্রেশনার নয়, এটা হাই পাওয়ারি স্লিপিং স্প্রে, যার গন্ধ নাকে গেলে কয়েক মিনিটের মধ্যে ঘুম চলে আসে। অবনীর মুখে বিজয়ের হাসি, সব কিছু ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। কফি শপ থেকে বেরিয়ে অবনী কিছু দূর যেতেই পেছন থেকে একটা মাইক্রো বাস এসে কয়েকজন লোক নেমে একটা মুখোশ পরিয়ে অবনীকে তুলে নিয়ে চলে যায়। একটা গোডাউন টাইপ রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে অবনীকে। কয়েকজন গুন্ডা এবং তাদের বিশ্রী দেখতে বজলু অবনীকে ঘিরে দাঁড়িয়ে আছে। অবনীর চোখের কাপড়টা সরিয়ে বজলু বিদঘুটে হাসি এসে বলল, এখন যদি আমরা সবাই মিলে তোর শরীরটাকে লুটে ডাস্টবিনে ফেলে দেই, কে বাঁচাবে তোকে বল? তোর ওকালতি জীবনের শুরুতেই সমাপ্ত হয়ে যাবে। তার চেয়ে বলি এই কেসে নাক না গলিয়ে সরে যা। তোর জন্যও ভালো আর আমার জন্যও, কারণ আমি নারী জাতির গায়ে হাত তুলতে চাই না। তবে তুই এর পরেও বাড়াবাড়ি করলে গায়ে হাত না তুললেও গলায় চাকু তুলতে বাধ্য হব বলে দিচ্ছি। অবনী বলল, এসব ভয় নিয়ে চললে এতদূর এগিয়ে আসতাম না। এই কেসের রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। বজলু রেগে গিয়ে অবনীর গলায় চাকু ধরে বলল, সোজা আঙুলে ঘৃণা উঠলেও সোজা চাকুতে তোর প্রাণ ঠিকই পৃথিবী ছেড়ে মহাশূন্যে যাত্রা করবে। ভেবে দেখ কি করবি। গোডাউনের দরজার বাইরে থেকে কেউ ঠক ঠক করে নক করলো। বজলু তার এক গুন্ডাকে বলল, ওই দেখ তো কোন শালার আবার দুনিয়ায় ভালো লাগে না, তাই মরতে এখানে এসছে। দরজা খুলতেই এক যুবক হুড়মুড় করে সোজা ভেতরে এসে বজলুর সামনে দাঁড়িয়ে বলল, ভাই ম্যাচ হবে, বিড়ি ধরামো। বজলু ভীষণ অবাক হয়ে যুবকের গলায় ছুরি ধরে বলল, শালা বজলুকে দেখলেও ভূমিকম্প ছাড়াই পুরো শহর কাঁপে, আর তুই আসছিস বজলুর কাছে বিড়ি ধরাতে? যুবক মুচকি এসে বলল, ভাই জীবনের প্রতি আর কোনো মায়া নেই বলেই তো বাঘের গুহায় রাত কাটাতে আসলাম। ভ্রু কুঁচকে বজলু বলল, মানে? ভাই এই বিড়িটা খেয়ে আত্মহত্যা করব বলে এখানে এসেছি, কিন্তু আপনি যদি আমাকে দয়া করে খুন করেন তাহলে তার কোনো কষ্ট করে আমাকে আত্মহত্যা করতে হবে না। এই শালা, বাপের জন্মেও বিড়ি খেয়ে কাউকে আত্মহত্যা করতে শুনিনি। পাগল পাইছস আমারে? আরে ভাই বিড়ি খেয়ে আত্মহত্যা মানে বিড়িটা খেয়ে তারপর আত্মহত্যা করব সেই কথা বলেছি। ও আচ্ছা, তা আত্মহত্যা করবি? করবি কেন? ভাই পিওর ভালোবাসার দাম নাই। ভাও কথা সাইডে রেখে সত্যি করে বল তোর উদ্দেশ্যটা কি? এদিকে যুবককে দেখে অবনী অবাক। এ তো আকাশ, ঠিক বিপদের দিনে আকাশ কিভাবে এসে হাজির হয়? বজলু আবারও আকাশের গলায় ছুরি ধরে বলল, সত্যি করে বল কে তুই, আর এখানে কি চাস? আকাশ বলল, ভাই প্রেমে পড়ার আগে জীবন ছিল এক ধরনের ফেয়ার অ্যান্ড লাভলি। আকাশের কথা শুনে বজলু রেগে গিয়ে বলল, ফাজলামো করা হচ্ছে তাই না? মানুষের জীবন আবার ক্রিমের মতো থাকে নাকি? আকাশ বলল, আরে ভাই ফেয়ার মানে সুন্দর, লাভলি মানে মনোরম। তার মানে জীবন ছিল সুন্দর এবং মনোরম, কিন্তু এই নির্দয় নিষ্ঠুর পাষাণ সমাজ আজীবন পবিত্র প্রেমের বিরুদ্ধাচরণ করে আসছে বলেই আমার মতো শত প্রেমিক প্রাণ অকালে বিলীন হয়েছে ধরণীর বুক থেকে। যেই পৃথিবীতে ভালোবাসা নেই সেই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছেও আমার নেই বজলু ভাই। আপনি আমার গলায় ছুরি চালিয়ে মুক্তি দিন এই প্যারাময় প্রেমিক জনম থেকে প্লিজ বজলু ভাই। আপনার মনেও তো প্রেম ভালোবাসা দয়া মায়া কিচ্ছু নেই, জানি আপনি পারবেন। বজলু একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাতের ছুরিটা ফেলে দিয়ে বলল, ইমোশনাল হিট করলি রে ভাই। কথা ছিল বিলকিসের বাবা বিলকিসকে আমার হাতে তুলে দেবে, কিন্তু তুলে দিল অন্যের হাতে, আর পরিস্থিতি আমার মতো একটা নিষ্পাপ যুবকের হাতে তুলে দিল ছুরিকাছি। ছ্যাঁকা খেয়ে সবাই হয় কবি আর বজলু হয়ে গেল ভিলেন। বিষয়টি বড্ড হার্ট রিলেটেড। আকাশ বজলুকে জড়িয়ে ধরে বলল, ভাই আপনার দুঃখটা আমিও বুঝি। আই ক্যান ফিল ইউর পেন। বজলু বলল, তুমি আমার কচুর প্যান ফিল করো।
যার পেন সে ছাড়া আর কেউই ফিল করতে পারে না বদ। বিলকিসের কিস খেয়ে জীবন সাজাতে চেয়েছিলাম, অথচ বিলকিসের কিসের অভাবে আবার গুন্ডা হয়ে গেলাম। জীবনটা আসলে বেদনার। আকাশ অবনীকে দেখিয়ে বজলুকে বলল, এই মেয়েটিও তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য এত রিস্ক নিচ্ছে। আপনি বললেন যার পেন সে ছাড়া কেউ ফিল করতে পারে না, তাহলে আপনি কেন বাধা হয়ে মেয়েটির পেন বাড়িয়ে দিচ্ছেন বজলু ভাই? কেন পুনরায় নিজেকে পাষাণ নির্দয় প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন? বিলকিসের কসম ভালো হয়ে যান বজলু ভাই। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বজলু বলল, লোকেশন দে তাইলে। আকাশ অবাক হয়ে বলল, কিসের লোকেশন? বজলু হেসে ফেলে বলল, তুই বললি ভালো হয়ে যেতে, কিন্তু ভালো হয়ে যাব কোথায়? লোকেশন দিলে না হয় সেই বরাবর চলে যেতাম। বজলুর কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলল। বজলু তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে গেল। আকাশ চেয়ার থেকে অবনীর বাঁধন খুলে অবনীকে মুক্ত করে বলল, তোমার কেসটা এবার সমাধানের পথে। আর কোনো দৌড়ঝাঁপ করতে হবে না অবনী। আর তুমি যাদের সন্দেহ করছো তারা কেউ মূল আসামি নয়, মূল ষড়যন্ত্রকারী সকলের ভাবনার বাইরের কেউ। অবনী অবাক হয়ে বলল, কে সে? আকাশ বলল, পুরো মাস্টার প্ল্যান আবিদার, উঠতি মডেল আমতুল্লাহ আবিদার। আমার শুরুতেই সন্দেহ হয়েছিল যে শুভ তো কিছুতেই হিমিকে খুন করতে পারে না, আর নিশি তার পথের কাটা হিমিকে খুন করিয়ে নিজে ঝামেলায় জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করার মতো বোকামি করবে না, কারণ সেও ভীষণ স্মার্ট। তাই তৃতীয় কারো উপস্থিতি থাকার আশঙ্কা থেকেই যায়, যে কিনা হিমিকে খুন করিয়ে নিশিকে ফাঁসিয়ে হিমি ও নিশি দুজনকে সরিয়ে ইটালিয়ান ব্র্যান্ডের মডেল হতে পারে। এবং সে আর কেউ নয়, আবিদা। কারণ আবিদা গোপনে অ্যাড কোম্পানির মালিক পূর্ণতা কবিরের ব্যক্তিগত সহকারীকে মোটা অঙ্কের টাকা অফার করেছিলেন এই সুযোগটা পাইয়ে দেবার জন্য। অবনী মাথায় হাত দিয়ে ভীষণ অবাক হয়ে বলল, ওহ মাই গড! কিন্তু তুমি এত কিছু কিভাবে করলে আকাশ? আকাশ মুচকি হেসে বলল, আবিদাকে প্রেমের জালে ফাঁসিয়ে ওর কয়েকটা রোগ আছে। সেটা হলো ভাত পানির চেয়ে বেশি ক্রাশ খাবার রোগ। ইতালিয়ান ব্র্যান্ডের একটা লিপস্টিক দিয়ে আবিদার সাথে ভাব জমায় এবং ইতালিয়ান কোম্পানির অ্যাডের মডেল হিসেবে ওকে সুযোগ করে দেবার আশ্বাস দেই। ধীরে ধীরে কফি শপ থেকে ফুচকা আলুর চপ, তারপর ড্রয়িং রুম থেকে বেডরুম, রঙ্গ থেকে অন্তরঙ্গ। একটা কথা কি জানো, মেয়েরা যাকে বিশ্বাস করে তার সাথে সবকিছু 5G স্পিডে করে ফেলতেও একটুও ভাবে না। সেদিন গভীর রাতে পার্টি থেকে ফেরার পরে আবিদা একটু উত্তেজিত ছিল। জড়িয়ে ধরে একান্ত কাছে পেতে একবারে মরিয়া হয়ে উঠেছিল। তারপর আমিও ঝোপ বেজে কোপ মেরে দিলাম। ইয়াক, তুমি এত খারিস আকাশ, বলে থুতু ফেলল অবনী। আকাশ হেসে ফেলে বলল, আরে ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ বুঝে আবিদাকে কয়েকটা চুমু টুমু খেয়ে কথাগুলো বের করলাম। অবনী বলল, তাই বলে চুমু? আকাশ বলল, চুমু খাবার জন্য এমন অবস্থা আবিদার যেন বাপের জন্মে জীবনে খায়নি। মোর কি দোষ? অবনী বলল, যাই হোক তারপর? আকাশ বলল, তারপর আবিদাকে খুঁচিয়ে সব কথা বের করে আমার ফোনে রেকর্ড করলাম। কোর্টে জজকে এই রেকর্ডটা শোনালে হবে, আর কিছুর দরকার নেই। নির্দিষ্ট দিনে কোর্টে উপস্থিত সবাই বিচার বিশ্লেষণ করে শুভ নির্দোষ প্রমাণিত। অবনী ও আকাশ যাচ্ছে এমন সময় পেছন থেকে শুভ এসে অবনীর হাত ধরে বলল, আবার একবার ক্ষমা করে দেয়া যায় না অবনী? অবনী ঘুরে দাঁড়িয়ে পার্স ব্যাগ থেকে শুভর দেয়া সেই ডিভোর্স লেটার বের করে সাইন করে দিয়ে বলল, তুমি তখন এটাই চেয়েছিলে শুভ, দিয়ে দিলাম। তুমি আমায় অপূর্ণতায় রয়ে যাও না হয়। আকাশ অবনীকে বলল, ক্ষমা করে দেওয়াটাই উচিত ছিল হয়তো অবনী। অবনী আকাশের চোখে চোখ রেখে বলল, আকাশ তুমি আমাকে এতটাই বোকা ভাবো? আমার সেই অদেখা ভালোবাসার মানুষটা শুভর সাথে আমার বিয়ের পরেও বলেছিল, অবনী তুমি আমার হওনি তো কি, তোমার সুখের দিনে কষ্টের কারণ হয়ে আসবো না, দুঃখের দিনে তোমার পাশে তোমার ছায়া হয়ে থাকবো। আকাশ অবাক হয়ে বলল, আচ্ছা এত ভালোবাসে? অবনী আকাশের শার্টের কলার ধরে বলল, আর সেই অদেখা ভালোবাসার মানুষটা তুমি মিস্টার আকাশ? আকাশ হেসে ফেলল। অবনী আকাশের হাতে হাত ধরে এগিয়ে যেতে যেতে বলল, তোমার উপরে এই বিশ্বাস আমার আগেও ছিল, আজীবন থাকবে মিস্টার। মাথার উপরে বিস্তৃত ভরসার আকাশ। আর আমি জেনে গেছি এবং মেনে গেছি, আমার পূর্ণতাই তুমি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো